প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। মানুষ নিয়ে ব্যবসা, এই শিরোনামে আমার এই স্বল্প সময়ের ক্ষুদ্র একটি আলোচনা। বাজারের পণ্য যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য সামগ্রী, কসমেটিক্স আইটেম, বাসা বাড়িতে ব্যবহারের প্রয়োজনে যা কিছু মানুষের প্রয়োজনীয় দ্রব্য কেউ উৎপাদন করে, কেউ সেই উৎপাদিত পণ্যকে নিয়ে ব্যবসা করে। কিন্তু মানুষ নিয়ে ব্যবসা, হ্যাঁ, আগে দক্ষিণ আফ্রিকার থেকে কালো মানুষদেরকে নিয়ে শ্বেতাঙ্গরা বিক্রি করত। নেপোলিয়ানের সময় সম্ভবত এটা শুরু, এবং সে নিজে কিছু কালো মানুষ বেঁধে নিয়ে শ্বেতাঙ্গদের মাঝে বিক্রি করলো, ভালো বাজার তৈরি হলো, এবং পরবর্তীতে সে তার মানুষ নিয়ে ব্যবসা বড় আকারের বড় করেই শুরু করেছিল। কিন্তু তারপর মানুষ সভ্য হলো, কৃতদাস প্রথা বাতিল হলো, সভ্যতার নামে মানুষ রাষ্ট্র তৈরি করলো, সভ্যতার নামে মানুষ রাষ্ট্র পরিচালনার জন্য আইন বা সংবিধান প্রণয়ন করলো। রাষ্ট্র সংবিধানের আওতায় থেকে রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য সরকার গঠিত হলো এক এক দেশে এক একভাবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় হয়ে পড়ল রাজনৈতিক দল। রাজনৈতিক দল কাদের নিয়ে? রাজনৈতিক দল তো দ্রব্যপণ্য নিয়ে, মানুষের জীবন যাপনের জন্য যা প্রয়োজন সেটা নিয়ে ব্যবসা করার জন্য নয়। রাজনৈতিক দল সৃষ্টি হলো মানুষ নিয়ে ব্যবসা। রাজনৈতিক দল যখন মানুষ নিয়ে ব্যবসা করবে তার বৈধতার জন্য, মানুষকে পণ্যে রূপান্তরিত করার জন্য মানুষকে নিয়ে ব্যবসার ক্ষেত্র তৈরি হলো। থানাগুলোতে শুরু হলো আসামি নামের মানুষদেরকে নিয়ে প্রাথমিক ব্যবসা। রাষ্ট্র তার নিজের অপকৌশল ঢাকতে, সেটাকে আইনগত সিদ্ধি দিতেই কোর্ট কাছারি তৈরি করলো। শুরু হলো মানুষ নিয়ে উকিলদের আরও একটি ব্যবসা। কিন্তু মানুষ নিয়ে সবচেয়ে বড় আরও একটি ব্যবসা, পতিতা ব্যবসা, দেহ ব্যবসা, যেটা আদিমকাল থেকে এখনো চলছে। সেটাও মানুষ নিয়ে ব্যবসা। একজন পতিতা একজন খরিদ্দারের কাছে নিজেকে পণ্য মনে করেই খরিদ্দারের কাছে বিক্রি হয়, সেটাও মানুষ নিয়ে ব্যবসা। তো আমি ওদিকে যাব না, আমি যাচ্ছি মানুষ নিয়ে যে বৈধ ব্যবসা, মানুষ নিয়ে যে রমাট ব্যবসা, সেদিকে। আপনি যদি বড় কোনো গ্রুপ অফ কোম্পানি করতে চান, বড় ব্যবসায়ী হতে চান, আপনি কিছুটা অগ্রসর হবার পরেই একটি ছত্রছায়া পেয়ে যাবেন। আপনার চতুরতায়, আপনার বুদ্ধিমত্তায় আপনি বড় ধরনের শত শত হাজার হাজার কোটি টাকার ঋণ খিলাপি হবেন। সেই টাকা দিয়েই আপনি ধর্নাঢ্য বর্ণাঢ্য ব্যবসায়ী, এবং মানুষের উপরে খবরদারি করবার জন্য, মানুষের চারিত যাপনকে কুক্ষিগত করবার
সকল ক্ষমতাই আপনার হাতে চলে যাবে। এবং যখন আপনি রাষ্ট্রের শিরোমণি হয়ে দাঁড়াবেন, রাজনীতি, রাষ্ট্র আপনাকে আপনার সম্মানিত পদে অধিষ্ঠিত করবেন। আপনি মহান, ছোটোখাটো হলে এমপি, মন্ত্রী এবং দলীয় পদবি, আপনার মানুষকে নিয়ে ব্যবসা করবার জন্য যত রকম সুযোগ সুবিধা সংবিধান আপনাকে দেবে এবং সংবিধান আপনার সর্বাত্মক সহযোগিতা, আইনগত রক্ষা, সকল ধরনের সম্মান, সুযোগ সুবিধা দিতে আপনার হাতেই তৈরি হয়েছে সংবিধান। ছোট্ট একটু নমুনা দেখুন। অপরাধ তো সংগঠিত হয়, মানুষ অপরাধের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর মানুষ যারা অপরাধী, কয়েদি, জেলখানায় আছেন, তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের জেল জীবন সম্বন্ধে জানার চেষ্টা করুন এবং কোর্টে নেওয়ার অবস্থা দেখুন। ঠিক পাশাপাশি বর্তমান সময়ে যারা রাজনৈতিক নেতাদেরকে কোর্টে তোলা হয়, তাদের চেহারা, অবয়ব, পোশাক, হাস্যোজ্জ্বল মুখ, মুভমেন্ট সব কিছু দেখে কি মনে হয় এই লোকটি জেলখানার থেকে আসলো, নাকি এ লোকটা এসি ঘর থেকে বের হয়ে আসলো? একই দেশ, একই সংবিধান, কিন্তু তারা তাদের জন্য ভিআইপি সুবিধা, জেলের ভিতরেও তাদের সুযোগ সুবিধা সব কিছু সুন্দর করে লিপিবদ্ধ করে নিয়েছেন। এই যে মানুষ নিয়ে ব্যবসার কথা কেন বলতে হচ্ছে, কেন এগুলো তুলে ধরতে হচ্ছে আজকে? সভ্যতা, প্রকৃত সভ্যতা, আপনি মহেঞ্জোদারো বলেন বা তার থেকেও আরও আগেই, মেসোপটেমিয়ার থেকে আমরা যদি সভ্যতা শুরু করি, ধাপে ধাপে পৃথিবীর বহু অংশে, বহু জায়গায় রাজনৈতিকভাবে একটি জাতি পরাস্ত, ধ্বংস, নিঃস্ব, ক্ষতিগ্রস্ত, ক্ষুধায়, খরায় নিপীড়িত, নির্যাতিত হয়েছে। কিন্তু সভ্য, শান্ত, ভরপুর সব কিছু থাকার পরেও মানবিক মানসিকতার প্রকৃত পক্ষে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের অপারঙ্গতা আমি বলবো না, এটা স্বার্থন্বেষী মহল রাজনীতির নামে, রাষ্ট্র শাসনের নামে যে শাসক গোষ্ঠী তৈরি হয়েছে এই বাংলার, এই ভূখণ্ডে, এই বাংলাদেশে, এটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না, অথবা তারা এমনভাবে আষ্টে পৃষ্ঠে এর ভিতরে চুম্বকের মতো সেটে এটে গেঁথে গিয়েছে যে সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ সম্ভবত নাই। 15 বছরের কিছু মানুষ নয়, যারাই দলের ভিতরে ছিল, আওয়ামী লীগের ভিতরে ছিল, যারা একটি উচ্চ পর্যায়ের সুখে শান্তিতে, তারাও কতটুকুন ছিল আমরা জানি না, হয়তো এখন অনুধাবন করতে পারছি যে এক নায়কতন্ত্রের কাছে সবাই নিষ্পেষিত ছিল। সবাই তাদের বাকশক্তি, স্বাধীনচেতার চেতনা হারিয়ে ফেলেছিল লোভে, মোহে। কেউ স্বইচ্ছায়, কেউ চাপে। আমি রহমানের কথা যদি বলি, তার আগে ভারতে দেখেন, আদানি বলেন, টাটা বলেন, যারা সারা পৃথিবীকে তাদের কবজায়, বা আজকের ফেসবুক বলেন বা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের যারা, এইমাত্র ট্রাম্পের সাথে আমেরিকান এক ব্যবসায়ী এসেছে, কিন্তু
ধন্যাঢ্য ব্যবসায়ীরা রাজনীতির থেকে অনেক বাইরে। তারা সারা পৃথিবীকে সেবা দেয়, সারা পৃথিবী তাদের উৎপাদিত পণ্যে জীবনযাপনের জন্য সুবিধা নেয়। কিন্তু ওই সরকার, ওই রাষ্ট্রগুলো তাদেরকে রাজনীতিতে এনে হয় পচাইতে চায়নি, অথবা রাজনীতিতে এনে রাজনৈতিক সংজ্ঞার ভিতরে ফেলে তাদেরকে সংকুচিত করার চেষ্টা করেনি। কিন্তু বাংলাদেশে আমি যদি রহমানের কথা বলি, রহমান কি চাপে ফেলে রাজনীতিতে আনা হলো, নাকি রহমান নিজেকে বাঁচাতে একটি সরকারের ছত্রছায়ায় এসে দাঁড়ালেন? কিন্তু এখানে একটু ডিফারেন্ট থেকে যায় বসুন্ধরা গ্রুপ। কিন্তু বসুন্ধরা গ্রুপ এতটুকু জানি যে সরাসরি রাজনীতির ভিতরে না ঢুকলেও সরকারকে বড় ধরনের চাঁদা বা মাসোয়ারা দিয়েই তাদেরকে ওইখানে গিয়ে দাঁড়াতে হয়েছে। এই যে মানুষ নিয়ে ব্যবসা, এখন তো স্পষ্ট 15 বছরের যে আবর্জনা, রক্ত দিয়ে, তাজা প্রাণ দিয়ে মানুষকে রাজপথে দাঁড়িয়ে সরকারি বাহিনী শাসকদের গুলিতে জীবন দিয়ে তাদেরকে তাড়াতে হলো, এদেশ থেকে বের হতে বাধ্য করা হলো। কিন্তু তারপরে যে শাসক গোষ্ঠীর দিকে মানুষের একটি দৃষ্টি ছিল যে দেশ এবার নতুন করে গড়বে, দেশ নতুন করে নিজেদেরকে সাজাবে, একটি রাষ্ট্র উন্নত মানসিকতায়, উন্নত মানবিকতায়, উন্নত দেশ সেবার প্রয়াসে কিছু সৎ সন্ন্যাসী, ক্ষুধাভীরু, স্রষ্টাভীরু, কিছুটা যে ধর্মেরই হোক ধর্মভীরু এবং অকপটে মানবতার ফেরিওয়ালা কিছু মানুষের হাতে এ দেশটা যেন শাসনের ভার তাদের হাতে অর্পিত হয়। কিন্তু অতীতে তারা রাষ্ট্রের পরিচালনার নামে সংবিধান বলেন, অবকাঠামোগত বলেন, পরিবেশগত বলেন, অর্থাৎ 52 বছরই যে একটা পরিবেশ এদেশের জনগণের ভিতর কথিতভাবে গেঁথে দেওয়া হয়েছে যে সরকার মানেই শোষক, জনগণ মানেই শোষিত মজলুম, কথা বলা যাবে না। তাদেরকে আইন দিয়ে এমনভাবে ভয় ভীতির সঞ্চার করে রাখা হয়েছে যে সাধারণ মানুষ কথা বলার থেকে অনেক দূরে, তারা শুধু সরকারের কৃতদাস, রাষ্ট্রের কৃতদাস। এটা সভ্যতা করে, আদর করে, সুহাগ করে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তাদেরকে নাম দেওয়া হয়েছে ভোটার। আর তাদের সমীহ করে বলা হয় রাষ্ট্রের নাগরিক। আসলে আদতেই কি সেটা ছিল? সেই অবস্থায় রাষ্ট্রের নাগরিক বা একজন ভোটারের যে ভোট অধিকার দেওয়ার ক্ষমতা, অথবা একজন নাগরিক ভোটার আছে, ঠিক আছে, ভোট কেন্দ্রেও যেতে পারবে, ভোটও দিতে পারবে, কিন্তু তার ইচ্ছার প্রতিফলন ঘটানোর মতো কাউকে কি সেই ভোট দেওয়ার জায়গায় এনে দাঁড় করে দেওয়া হয়? কেন্দ্রীয়ভাবে, রাষ্ট্রের কেন্দ্রীয়ভাবে একজন নেতাকে সিলেকশন করে দিয়ে তার একটা মার্কা দিয়ে জনগণের হাতে তুলে দেওয়া হয়, দলীয়ভাবে একে ভোট দিতে হবে। এটা কি গণতন্ত্র হলো? গণতন্ত্র তো সেটাই, দল করুক, যেটাই করুক, উন্মুক্ত থাকবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়া। সেটা একটা দল কেন নির্বাচন করে কেন্দ্রের থেকে তাকে পাঠাবে যে একেই দিলাম এই আসনের জন্য, তোমরা তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে আমাদের কেন্দ্রে পাঠাও? এটা তো গণতন্ত্র নয়, এটা তো এক ধরনের সৌরতন্ত্র জনগণের উপরে চাপিয়ে দেওয়ার আরেকটি মিথ্যা প্রয়াস। আমার আসনে যারা যে কয়জন সংসদ নির্বাচনের জন্য ইচ্ছা পোষণ করবে সবাই দাঁড়াবে, এবং সবার জন্য জনগণেরকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত করে দিতে হবে। জনগণ তখন যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই একজন সংসদ সদস্য নির্বাচন করে কেন্দ্রে পাঠাবে।
কেন্দ্রের থেকে নমিনেশন নিয়ে এসে দলীয় প্রধানদের ছবি, দলের প্রতীক এবং তার ছবি সেটে দিয়ে 500 টাকা খিচুড়ির বিনিময়ে এই রাজপথ কাঁপিয়ে জনগণকে ভীতি সন্ত্রস্তর মাধ্যমে দেখানো যে দল একে দিয়েছে, সে ক্ষমতাশালী, তাকে এমপি করতেই হবে। এবং এমন তো হয়েছে যে বিগত সরকারে আওয়ামী লীগ সময় এক নারী বিএনপিতে ভোট দিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। এদেশেই তো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটার যদি স্লোগান হয়, দলীয় স্লোগান হয়, নেতার উক্তি হয়, তাহলে নেতা কেন কেন্দ্র থেকে একজন ব্যক্তিকে নমিনেশন দিয়ে পাঠাবে? কেন প্রতীক দেবে? দল করবে, সবাই জানবে সে কোন দলের। প্রতীক নিয়ে নির্বাচন করবে জনগণ, তার ভিতর থেকে তাদের ইচ্ছা মতো একজন সংসদ সদস্য তাদের আসন থেকে কেন্দ্রে পাঠাবে। এই যে কেন্দ্র থেকে পাঠানো মানেই তো কোটি কোটি টাকার ব্যবসা। যে অর্থ লগ্নি দিয়ে তিনি নমিনেশন নিয়ে আসবেন, সে অর্থ কি তিনি এই ব্যবসা থেকে তুলবেন না? সে কি ব্যবসায় লস করবেন? মানুষ নিয়ে এইসব সভ্য ব্যবসা, মানুষ নিয়ে এইসব গণতান্ত্রিক রাজনীতির ব্যবসা, মানুষ নিয়ে সভ্য সমাজে সভ্যভাবে নব্য কৃতদাসের এইসব প্রথা থেকে বের হওয়ার নামে সঠিক গণতন্ত্রের উত্তরণ, সঠিক গণতন্ত্রের ব্যাখ্যা। তা না হলে সংস্কার দিয়ে কি হবে? মানুষের মুক্তি কিভাবে সম্ভব? বর্তমান যে প্রেক্ষাপট আছে, যারা নির্বাচন করে বলছেন, নির্বাচনের কথা বলছেন, গান শোনাচ্ছেন, মুক্তির বাণী শোনাচ্ছেন, মুক্তি নয়, এটা শুধু গাজীপুর কারাগার থেকে কাশেমপুর কারাগারেরই স্থানান্তরেরই শুধু সড়ক এবং বাহন। সড়ক আপনারা, এই রাজনৈতিক সংগঠন, এবং বাহন এই নির্বাচনী প্রথা। চিরাচারিত এই নির্বাচন প্রথাকে সম্পূর্ণভাবে রূপান্তরিত না করে রাজনীতির বাইরে, রাজনৈতিক দলের বাইরে এসে উন্মুক্তভাবে নির্বাচন না দেওয়া পর্যন্ত কোনোভাবেই গণতন্ত্রের সম্ভব নয়, গণতন্ত্র উত্তরণের সম্ভব নয়। জনগণের মুক্তি, প্রকৃত স্বাধীনতা ভোগ করে একজন রাষ্ট্রের নাগরিককে তার নাগরিক সুবিধা পাওয়ার, সকল সুযোগ সুবিধার দ্বার উন্মোচন হওয়া সম্ভব নয়। বিপ্লব চালাতে হবে এখান থেকেই। চিরচারিত্রের প্রথাকে লাথি মেরে সরিয়ে দিয়ে জনগণ সম্পূর্ণভাবে, প্রত্যেকটা জনগণ সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে তার মনের ইচ্ছা, তার কথা যতক্ষণ না ব্যক্ত করতে পারবে, ততক্ষণ 5ই আগস্টের আন্দোলন অব্যাহত থাকবে, চলতেই থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।